Hi everyone. So basically অনেক ইউনিভার্সিটি অলরেডি অফার লেটার প্রোভাইড করছে, পার্টিকুলারলি যেখানে সেপারেট অ্যাপ্লিকেশন ছিল বা রোলিং অ্যাপ্লিকেশন ছিল। আবার অলরেডি আপনারা হয়তো বা জয়েন্ট অ্যাপ্লিকেশনের জন্য এন্ট্রান্স এক্সামের মেইল পেয়েছেন। সো অনেকে আবার ইন্টারভিউর কল পেয়েছেন। সো বেসিক্যালি নেক্সট স্টেপ আপনাদের ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশন করা। এবং এখানে সবচেয়ে বড় যে ব্যারিয়ারটা সেটা হচ্ছে যে স্পন্সরশিপের বিষয়টা, যে কাকে স্পন্সর করব, স্পন্সর কি করবে, এইসব বিষয় না আপনারা কনফিউজ থাকেন। সো আজকের ভিডিওতে আমি স্পন্সরশিপের বিষয়টা নিয়ে একটু হাইলাইটস দিব। এখানে আমি আসলে ডিটেলস বলবো না, জাস্ট বেসিক কিছু কথাবার্তা। সেটা হচ্ছে যে আমাদের একটা হোয়াটসঅ্যাপে স্কলারশিপ গ্রুপ আছে, যেখানে আমি ট্রাই করি বিভিন্ন মাস্টার্সের স্কলারশিপ, পিএইচডি স্কলারশিপ বা ট্রেনিশিপের অপরচুনিটি থাকলে যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, ওইগুলোর আপডেট দেওয়ার ট্রাই করি। সো আপনারা চাইলে ওই গ্রুপটাতে জয়েন হতে পারেন এবং আমি বিভিন্ন ধরনের রিসোর্সও শেয়ার করি। সো বেসিক্যালি ওটার লিঙ্কও হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আসি স্পন্সরশিপের বিষয়ে, আই মিন মেইন টপিকে ভিডিওর। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা জানা দরকার স্পন্সর আসলে কে। সো বেসিক্যালি স্পন্সর হচ্ছে যিনি ফিনল্যান্ডে আসার জন্য আপনার যে লিভিং এর জন্য 1 বছরের জন্য যে টাকাটা লাগবে 9,720 ইউরো, নো সরি 800 ইউরো পার মান্থ, মিনিং 9,600 ইউরো, যেটা এই টাকাটা যিনি আপনাকে বিয়ার করবেন উনি হচ্ছেন আপনার স্পন্সর। সো বেসিক্যালি এখানে যে বিষয়টা আসে, পরবর্তী কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে স্পন্সর আসলে কি হইতে পারবে। ফিনল্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে ফ্লেক্সিবল যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এখানে আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে স্পন্সর অমুক হইতে হবে। সো যার ক্যাপাবিলিটি আছে সেই আপনার স্পন্সর করতে পারবেন। সে আপনি নিজেকে স্পন্সর করতে পারেন। আপনার ব্লাড রিলেটেড কেউ হইতে পারে, ব্লাড রিলেটেড না হয়ে আপনার দূর সম্পর্কের কেউ হইতে পারে। এনিওয়ান ক্যান বি ইউর স্পন্সর। সো এটা নিয়ে অরিড হওয়ার দরকার নাই যে ব্লাড রিলেটেড কেউ না হলে সমস্যা হবে কিনা, কারণ অনেকে হয়তো বা এটা শুনছেন যে ব্লাড রিলেটেড না হইলে এম্বাসিতে বিভিন্ন ঝামেলা করে ব্লা ব্লা ব্লা, বাট বিং অনেস্ট এরকম কোনো কিছুই না। তার যদি ক্যাপাবিলিটি থাকে সে অবশ্যই আপনাকে স্পন্সর করবে এবং এটা আসলে কোনো প্রবলেম হয় না। এখন আসি যে এই যে স্পন্সর কি হইতে পারবে, এটা চলে গেল। সেকেন্ডলি স্পন্সরের জন্য যে টাকাটা আসবে এটা সোর্সটা আসলে কি হইতে পারে। সো সোর্স আসলে যে কোনো কিছু হইতে পারে, সেটা জব হইতে পারে, বিজনেস হইতে পারে, কোনো সেভিংস হইতে পারে, আই মিন এফডিআর হইতে পারে, বা পোস্ট অফিসে রাখা টাকা হইতে পারে, আপনার বাড়ি ভাড়া থেকে আসতে পারে, ল্যান্ড সেল হতে পারে, এটার পরে আপনি যদি ফ্রিল্যান্স করে ইনকাম করেন সেটা হতে পারে, বা ইভেন রিটায়ারমেন্টের টাকা দিয়েও আপনি হচ্ছে যে স্পন্সরশিপ দেখাতে পারবেন। বাট এখানে আবার একটু কাহিনী আছে, আমি অন্য কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। সো এরকম বিভিন্ন ধরনের আপনার সোর্স আপনি দেখাইতে পারেন। ইভেন আপনার স্পন্সর দেশের বাহিরে থাকতে পারেন, এনিথিং এলস, আই মিন যে কোনো কিছু আপনি স্পন্সরশিপ হিসেবে দেখাতে পারেন। বাট একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখন স্পন্সর দেখাবেন তখন অ্যাটলিস্ট আপনি যে টাকাটা দেখাচ্ছেন ওই টাকাটা যেন ওই টাকার রিলেটেড ডকুমেন্টেশন যেন প্রপার থাকে। কারণ মিগ্রি, আই মিন ফিনিশ এম্বাসি, ওরা এখন অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড। সো আপনার ডকুমেন্ট যদি ওকে থাকে আপনি 2-1 দিনের মধ্যে ডিসিশন পেয়ে যাবেন, আর যদি ওকে না থাকে তখন দেখা যাবে যে আপনাকে সাপ্লিমেন্ট চাইবে, অনেকদিন ঝুলাই রাখবে এবং ফাইনালি আপনার ডিসিশনটা নেগেটিভ আসবে এবং এতদিন পর্যন্ত আপনি এই যে যত কষ্ট করছেন আপনার সব কষ্ট কিন্তু বৃথা হচ্ছে। সো অবশ্যই স্পন্সরশিপের বিষয়টা আপনারা হচ্ছে যে ভালোভাবে হ্যান্ডেল করার ট্রাই করবেন। এখন আসি এই স্পন্সরশিপ বিষয়ে আর একটু কিছু কথাবার্তা। সেটা হচ্ছে, এটা আমি আসলে আগেও বলছি, এখনো বলতেছি, ইন ফিউচারও হয়তো বা বলবো, যে আমি নিজে যখন ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিটের প্রসেসিং শুরু করি তখন হচ্ছে যে অনেকের সাথে কথা বলছিলাম, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছিলাম, ফেসবুক গ্রুপে দেখছিলাম। তো সব মিলায়ে বিভিন্ন জায়গায় যে ধরনের ইনফরমেশন ছিল বা কথাবার্তা বলার পরে যতটুকু যা বুঝছিলাম, সেটা বিষয়টা ফাইনালি আসলে এরকম দাঁড়াইছিল যে সেই সমস্ত ইনফরমেশন অনুযায়ী আমি আসলে ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট প্রসেসিং করলে আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে, এরকম ছিল আর কি। যেহেতু আই মিন তাদের কথা অনুযায়ী, অ্যান্ড অবভিয়াসলি তারা আমাকে অনেক হেল্পও করছিলেন, বাট এমন কিছু ইনফরমেশন ছিল যেগুলোর জন্য আমি ফাইনালি ডিসাইড করছিলাম যে আমি ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করব না। ইভেন এটা আমি আমার ফ্যামিলিকেও জানিয়ে দিয়েছিলাম, কারণ রেসিডেন্স পারমিট প্রসেসিং করতে গেলে এই যে ফি দেওয়া, ইন্ডিয়াতে আসা যাওয়া সব মিলায় হয়তো 1-1.5 লাখ টাকা খরচের একটা বিষয় ছিল। সো আমি চাচ্ছিলাম না যে এত টাকা খরচ করতে, বাট তারপরও সামহাও আমাকে যিনি স্পন্সর করতে চেয়েছিলেন উনি হচ্ছে যে বললো সমস্যা নাই, তুমি প্রসিড করো, দেখা যাক কি হোক। সো আমি অ্যাপ্লিকেশন, আই মিন ভিএফএস ফেস করার 1 সপ্তাহের ভেতরে আমি আমার ডিসিশন পেয়ে গেছিলাম। তো এটা থেকে আসলে আমার যে রিয়ালাইজেশনটা হয়েছিল সেটা হচ্ছে যে 1 নাম্বার, ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিটের বিষয়টা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড।
সো আপনি যদি প্রপার ডকুমেন্টেশন সাবমিট করতে পারেন তখন দেখা যায় যে আপনি ইজিলি ডিসিশনটা পেয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে যে আমরা আসলে অনেক ডকুমেন্ট সাবমিট করি যেগুলো অ্যাডিশনাল ডকুমেন্টস, এগুলোর কোনোই দরকার নাই, আননেসেসারি ডকুমেন্টস। সেটা না আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। এরপরে 3 নাম্বার, এবং এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রেসিডেন্স পারমিটের এই স্পন্সরশিপ বিষয়টা নিয়ে অনেক বেশি ভুল ইনফরমেশন ছড়ানো আছে, যেটার কারণে এই সহজ বিষয়টা আসলে আমরা অনেক বেশি কমপ্লেক্স করে ফেলি। এখানে আসলে আমাদের দোষ নাই, ইনফরমেশনের গ্যাপের জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে। এই জন্য হচ্ছে দেখা যায় যে ইজি প্রসেসটাকে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় আমাদের কাছে, এবং সবকিছু ফাইনালি মেসড আপ হয়ে যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে অনেকেই বলে যে কেউ যদি জব হোল্ডার হন তখন হচ্ছে যে তার জবের স্যালারি হয়তো 70,000 80,000 না হইলে তিনি আপনাকে স্পন্সর করতে পারবেন না। এটা টোটালি একটা ভুল কথা। তার 10-20 হাজারের হয়তো বা নাই জব, বাট 15,000 20,000 25-30 এরকম রেঞ্জের ভেতরে হইলে উনি আপনাকে স্পন্সর করতে ক্যাপাবল। তবে এখানে কিছু ফ্যাক্টর আসলে কনসিডার করা লাগে। এরপরে আবার অনেকেই হয়তো বা বলে যে আপনার স্পন্সরের অ্যাকাউন্টে যদি স্যালারি অ্যাকাউন্ট হয়, মানে উনি জব করতেছেন, ওনার স্যালারির বাইরে যদি কোনো টাকা ঢুকে এটার এক্সপ্লানেশন প্রোভাইড করতে হবে। এটাও টোটাল একটা রং ইনফরমেশন। সো এরকম আরও ছোটোখাটো অনেক বিষয় থাকে যেগুলো আসলে ভুলভাল ব্যাখ্যা দিয়ে থাকেন অনেকেই, যেটার জন্য এই ওভারঅল বিষয়টা অনেক বেশি জটিল হয়ে যায়। এই জন্য আপনাদের প্রতি আমার সাজেশন সেটা হচ্ছে যে আপনারা স্পন্সরশিপের বিষয়টা ডিসাইড করার আগে ভালো করে স্পন্সরশিপের বিষয়গুলো জেনে নেবেন, যে আপনি কাকে স্পন্সর বানাবেন, তার ডকুমেন্ট সব ওকে আছে কিনা, বা কি কি ডকুমেন্টস লাগবে, এভরিথিং এলস। সো এরকম করে আগাইলে আপনারা ইজিলি এই স্টেজটা পার করতে পারবেন। আমি ট্রাই করবো যে প্রতিটা স্পন্সরশিপ নিয়ে হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে বা আপনাদের টাকা ট্রান্সফারের বিষয়টা কেমন হবে, এই জিনিসটা নিয়ে আমি স্টেপ ওয়াইজ ভিডিও দেওয়ার ট্রাই করবো। সো আজকে এতটুকুই। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।